৩রা ডিসেম্বর ১৯৭১ অমৃতসরের এয়ারবেসে অ্যাটাক করে পাকিস্তানের এয়ারফোর্স। অন্যদিকে ভারতও পাকিস্তানের এয়ারক্রাফটের উপর অ্যাটাক করে এবং পাকিস্তানের একজন পাইলটকে বন্দী করে নেয়। ওই পাইলটের নাম হচ্ছে আহমদ হুসেন। এই আহমদ হুসেনের সাথে ইন্টারোগেট করার জন্য ক্যাপ্টেন কে ও আহুজাকে ডাকা হয়। আহুজা হুসেনকে জিজ্ঞেস করে আর কোথায় কোথায় অ্যাটাক করার প্ল্যান ছিল। তখন হুসেন বলে, হয়তো আপনি যুদ্ধের নিয়ম ভুলে গেছেন, এটা বলার পারমিশন আমাদের নেই। আহুজা হুসেনকে জিজ্ঞেস করে 65র যুদ্ধে তো পাকিস্তান হেরে গিয়েছিল, তাও কেন হুসেনকে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তখন হুসেন বলে 65 যুদ্ধে তিনি একজন ভারতের এয়ারফোর্সের পাইলটকে মেরে দিয়েছিলেন, তাই তাকে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। যেটা শুনে শকড হয়ে যান আহুজা। এরপর ফ্ল্যাশব্যাকে 1965 সালের আদমপুরের এয়ারবেসকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই গ্রুপ ক্যাপ্টেন আহুজা জুনিয়রদেরকে ট্রেনিং দিচ্ছিলেন। জুনিয়রদের মধ্যে আহুজার ফেভারিট হলো বিজয়া, যার কোড নেম হচ্ছে ট্যাবি। এই ট্যাবি খুব ফেয়ারলেস একটা মানুষ। রুল ভাঙার আগে সে কোনোদিনও ভাবতো না। সে সবসময় মনে করতো যুদ্ধের সময় তো কোনো লিমিট থাকে না, তাই যুদ্ধের আগে ট্রেনিংয়েও কোনো লিমিট রাখাটা ঠিক নয়। তাই সে কোনো কিছু পরোয়া না করেই প্র্যাকটিস করে যেত। আহুজার সিনিয়র একদিন আহুজাকে ডেকে জানায় পাকিস্তান ইজ গেটিং অ্যাগ্রেসিভ। পাকিস্তানকে আমেরিকা ফ্রিতে লেটেস্ট টেকনোলজির স্টার স্ট্রাইকার এয়ারক্রাফট গিফট করেছে। তখন আহুজা বলে, তাদের মতো আমাদেরও উচিত বেটার এয়ারক্রাফটে ইনভেস্ট করা। কিন্তু আহুজার সিনিয়র আহুজাকে বলে, আমাদের কাছে এত বাজেট নেই। তখন আহুজা বলে, ডোন্ট ওয়ারি স্যার, যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য আমি এবং বাকি পাইলটরা রেডি থাকবো। আহুজা এই বিষয়টা তার জুনিয়রদেরকে বলে, সাথে সে জানায় মেশিন কিন্তু শেষ কথা নয়, মেশিনের মধ্যে যে মানুষটা বসে আছে তার উপরে সবকিছু ডিপেন্ড করছে। ট্যাবি তখন জিজ্ঞেস করে, ওদের ফাইটার প্লেনের স্পিড এবং স্ট্রেংথ দুটোই আমাদের থেকে অনেক বেশি, তাহলে যুদ্ধে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? আহুজা তখন ট্যাবিকে ডেকে বলে, নিজের শক্তি দিয়ে আমাকে তুমি ঘুষি মারো। ট্যাবি ঘুষি মারতে গেলে আহুজা সাইডে সরে এসে ট্যাবিকে ধরে সামনের দিকে পুশ করে এবং সবাইকে জানায় পাকিস্তানের কাছে থাকা বেটার টেকনোলজির এয়ারক্রাফটের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটাকেই তাদের দুর্বলতা বানাতে হবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আহুজা ট্যাবিকে গীতার সম্বন্ধে জিজ্ঞেস করছে। এই গীতা হলো ট্যাবির স্ত্রী, যে অন্তঃসত্ত্বা, এবং সবসময় এই টেনশনে থাকতো যুদ্ধে ট্যাবির কিছু হয়ে যাবে না তো। কথাটা শুনে আহুজা ট্যাবি এবং গীতাকে তাদের বাড়িতে ইনভাইট করে। ট্যাবি এবং গীতা আহুজার বাড়িতে আসার পর আহুজার ওয়াইফ প্রীতি গীতাকে বোঝাতে থাকে যে একজন সোলজারের ওয়াইফকে সোলজারের থেকে বেশি স্ট্রং থাকতে হয়। গীতা বলে, যদি ট্যাবির কিছু হয়ে যায়? তখন আহুজা বলে, আমি থাকতে থাকতে ট্যাবির কিছু হবে না, আমি ট্যাবির কিছু হতে দিব না। এরপর সেখানে পার্টি শুরু হয় এবং সবাই এনজয় করা শুরু করে। সবাই এনজয় করছিল, ঠিক এমন সময় খবর আসে আখনুর সেক্টরে পাকিস্তান ঢুকে ভারতের বায়ুসেনার 4 বিমানকে ধ্বংস করেছে। কথাটা শুনে আহুজা এবং ট্যাবি এয়ারবেসের উদ্দেশ্যে রওনা দেয়। এয়ারবেসে পৌঁছে আহুজা তার সিনিয়রকে বলে, স্যার আমরা স্ট্রাইক ব্যাক করার জন্য রেডি আছি। তখন আহুজার সিনিয়র বলে, যদি পাকিস্তান আবার হামলা করে তাহলে আমরা জবাব দিব। তখন আহুজা বলে, ওরা আমাদের 3 জন পাইলটসকে মেরে দিয়েছে, তারপরেও আমরা চুপ থাকবো? তখন আহুজার সিনিয়র বলে, তুমি ভালো করে জানো আমাদের সরকার শান্তি চায়, এবং তিনি আহুজাকে অর্ডার দিয়ে বলেন, কাল তুমি একজন স্কোয়াড্রন পাইলটকে নিয়ে বর্ডারে নজরদারি করতে যাবে, ওদের অ্যাক্টিভিটি অবজার্ভ করবে আর আমাকে রিপোর্ট করবে। 6 সেপ্টেম্বর 1965 সকাল 8:50 আহুজা এবং ট্যাবি অবজার্ভ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা বর্ডারের কাছাকাছি গিয়ে দেখতে পায় বর্ডারের ওপাশে বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু ওই ট্রেনগুলোর কোনো মুভমেন্ট নেই। কাছ থেকে দেখার জন্য আহুজা এবং ট্যাবি দুজনেই বর্ডার ক্রস করে ওপারে যায় এবং গিয়ে দেখতে পায় ট্রেনে প্রচুর অস্ত্রশস্ত্র বোঝাই করা আছে। অন্যদিকে পাকিস্তানের সেনারা তাদেরকে দেখতে পেয়ে যায়। আহুজা এবং ট্যাবি আরও একটি ট্রেনকে বর্ডারের দিকে আসতে দেখে। তারা দেখতে পায় যে ট্রেনে রয়েছে ট্যাঙ্ক, মেশিন গান সহ নানান অস্ত্র, আর সেই সময় পাকিস্তানের সেনারা তাদের উপর অ্যাটাক করে। উল্টো দিকে আহুজা এবং ট্যাবি ট্রেনের উপর অ্যাটাক করে এবং ট্রেনটাকে ডিস্ট্রয় করে দেয়। তারপর তারা এয়ারবেসে ফিরে আসে। এয়ারবেসে ফিরে আসার পর মেহতা নামে একজনকে আহুজা বলে ফাইটার প্লেনের ক্যামেরা ফুটেজটাকে বের করার জন্য। অন্যদিকে আহুজার সিনিয়র এই কাজের জন্য আহুজাকে বকাবকি শুরু করে দেন। তখন আহুজা ফাইটার প্লেন থেকে নেওয়া ফুটেজগুলো তার সিনিয়রকে দেখানো শুরু করে দেয় আর বলে পাকিস্তান অনেক অস্ত্রশস্ত্র বর্ডারের কাছে এনে রেখেছিল, তারা সম্ভবত বড় কোনো অ্যাটাকের পরিকল্পনা করছিল। আহুজা তার সিনিয়রকে এটাও বলে পাকিস্তান কোনো কিছু করার আগে আমাদের আগে অ্যাটাক করা উচিত। কিন্তু আহুজার সিনিয়র বলে এই ফুটেজ এবং ফটোগ্রাফসগুলোকে আগে দিল্লি পাঠাতে হবে। সেই দিন রাত্রে পাকিস্তান ভারতের আদমপুরের এয়ারবেসে অ্যাটাক করে এক এক করে অনেক কিছুই ডিস্ট্রয় করে দেয়। ভারতের অনেক পাইলটসও মারা যায়। অ্যাটাক থামার পর সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের মৃত পাইলটসদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। পাকিস্তানের এই কাণ্ডের পর ভারতের ডিফেন্স মিনিস্ট্রি পাকিস্তানের উপর পাল্টা আক্রমণের আদেশ দেন।
এরপর আহুজার সিনিয়র আহুজা এবং তার টিমকে বর্ডারের কাছে থাকা 5টা পাকিস্তানের এয়ারবেসগুলোতে অ্যাটাক করে আমেরিকার দেওয়া 11টা স্টার স্ট্রাইকার এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করার কথা বলেন। কিন্তু আহুজা বলে বর্ডারের কাছে থাকা পাকিস্তানের এয়ারবেসগুলোতে অ্যাটাক করে কোনো লাভ হবে না, তার কারণ পাকিস্তানের প্রেসিডেন্ট স্বয়ং রেডিওতে বলেছেন ভারতের উপর অ্যাটাক করে ফিরে আসতে মাত্র 30 মিনিট সময় লেগেছে। আহুজা এটাও বলে যদি তারা বর্ডারের আশেপাশে কোনো এলাকা থেকে আসতো তাহলে স্টার স্ট্রাইকারদের মাত্র 10 মিনিট সময় লাগতো দিল্লি পৌঁছাতে, কিন্তু তারা অমৃতসর এবং আদমপুরে অ্যাটাক করে, আবার অ্যাটাক করে ফিরে যেতে তাদের সময় লাগে 30 মিনিট। তার মানে তাদের স্টার স্ট্রাইকারগুলো পাকিস্তানের মাঝামাঝি কোনো এলাকা থেকে এসেছিল। মাঝামাঝি এলাকা কোনটা? হার্ট অফ পাকিস্তানি এয়ারফোর্স সারগোদা। কিন্তু আহুজার সিনিয়র বলেন সারগোদাতে অ্যাটাক করা ইম্পসিবল, কারণ আমাদের প্লেনের কাছে এত ফুয়েল ক্যাপাসিটি নেই। তখন আহুজা বলে যদি আমরা এয়ারক্রাফটের সাথে 100 গ্যালনের দুটো এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক অ্যাটাচ করে দিই তাহলে আমরা এই মিশন কমপ্লিট করতে পারবো। আহুজার সিনিয়র বলেন এটা একটা সুইসাইড মিশন, কিন্তু আহুজা বলে আমরা এটা করতে পারবো স্যার। আহুজা আরো বলে যে আমাদের কাছে মাত্র 12টা ফাইটার প্লেন অক্ষত আছে এবং একটা ফরমেশনের লিস্ট তার সিনিয়রকে দেয়, কিন্তু ওই ফরমেশনের লিস্ট থেকে একজনের নাম কেটে বাদ দেয় আহুজার সিনিয়র। এরপরেই ফরমেশনটাকে নোটিশ বোর্ডে লাগানো হয়, জানা যায় ট্যাবিকে স্ট্যান্ড বাইতে রাখা হয়েছে। এরপর সারগোদাতে কিভাবে অ্যাটাক করা হবে সেই ব্যাপারে ব্রিফিং দেওয়া শুরু করেন আহুজা। টোটাল 3টা ইউনিট থাকবে, রেড ইউনিট, গ্রিন ইউনিট এবং ব্লু ইউনিট। প্রতি ইউনিটে 4জন করে ফাইটার থাকবে এবং এই মিশনের নাম হচ্ছে স্কাই ফোর্স। ব্রিফিং এর পর সবাই বেরিয়ে পড়ে ফাইটার প্লেনগুলো নিয়ে। 7ই সেপ্টেম্বর ভোর 5:28-এর সময় ফাইটার প্লেনগুলো টেক অফ করে। প্রথমে থাকবে রেড ইউনিট, তারপরে গ্রিন, তারপরে ব্লু। আহুজা বলে কোনো রকম লাইট বা রেডিও ব্যবহার করা হবে না। টার্গেটে পৌঁছে আমি নেভিগেশন লাইট দিয়ে সবাইকে জানিয়ে দিব যে টার্গেট চলে এসেছে। কিছুটা যাওয়ার পর আহুজা জানতে পারে ব্লু ইউনিটকে কোথাও দেখা যাচ্ছে না। তখন আহুজা বাকিদের বলে এই মিশনটা আমাদের 8টা ফাইটার প্লেন দিয়ে শেষ করতে হবে। এদিকে সারগোদায় থাকা এয়ারফোর্সের লোকেরা কয়েকটা প্লেন আসার উপস্থিতি টের পায়। তখন সারগোদায় থাকা একজন অফিসার জিজ্ঞেস করে আপনারা কারা? আহুজা উত্তর দিয়ে বলে তোর বাপ হিন্দুস্তান। আর এরপরেই সারগোদাতে অ্যাটাক করা শুরু করে দেয় ভারতের ফাইটার প্লেন। সারগোদা এয়ারবেসে অনেক মিসাইল এবং মেশিনগান থাকা সত্ত্বেও তারা কিছু করতে পারে না, তার কারণ হঠাৎই হামলাটা হয়। আমেরিকার দেওয়া সব স্টার স্ট্রাইকারকে ধ্বংস করছিল ভারতের ফাইটার প্লেন। 9টা স্টার স্ট্রাইকারকেই নিমেষে ধ্বংস করে ফেলে। বাকি দুটো স্টার স্ট্রাইকার ছিল একটা বোমা প্রুফ ঘরের মধ্যে। চালাকির মাধ্যমে সেই দুটোকেও ধ্বংস করে আহুজা। মিশন হয় সাকসেসফুল। সারগোদাকে ধ্বংস করে তারা চলে আসে। তারা বাড়িতে ফিরে আসার পর সবাই তো আনন্দে আত্মহারা। তখনই ব্লু ইউনিটের 4জনকে বকাঝকা শুরু করেন আহুজা। আহুজা তাদের বলে এতই যদি ভয় তাহলে এয়ারফোর্স জয়েন করেছিলে কেন? তারা বলে স্যার প্রথম 2 ইউনিট টেক অফ করার পর রানওয়ে পুরো ডাস্ট ক্লাউডে ভরে গিয়েছিল। কোনো রকম ট্যাবির সাহায্য নিয়ে টেক অফ করি, কিন্তু আমরা সামনের এয়ারক্রাফটগুলোকে দেখতে পাই না। তাছাড়া অনেক ফুয়েলও নষ্ট হয়ে যায়, আর টেকনিক্যাল ফেলিওরের জন্য 12 নম্বর এয়ারক্রাফটটা উঠতেই পারে না। ঠিক তখনই ট্যাবি তার ড্যামেজ হওয়া ফাইটার প্লেনটি নিয়ে আকাশে উড়ে। তারপর থেকে ট্যাবির আর কোনো হদিস নেই। এরপর আহুজা তার সিনিয়রের কাছে যায়, কিন্তু সিনিয়র তাকে বকাঝকা শুরু করেন। ট্যাবি সবসময় রুল ব্রেক করে, কারুর কথা শোনে না। তুমি কেন তাকে স্ট্যান্ড বাইতে রেখেছিলে? ঠিক সেই সময় প্রীতি কল করে আহুজাকে আর জিজ্ঞেস করে ট্যাবি কই? গীতার ব্যথা শুরু হয়েছে, তাকে ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন আহুজা প্রীতিকে বলে তুমি গীতাকে নিয়ে হাসপাতালে যাও। আর এদিকে আহুজা ট্যাবিকে খুঁজতে শুরু করে, কিন্তু ট্যাবির কোনো হদিস নেই। ওদিকে প্রীতি হাসপাতাল থেকে আহুজাকে কল করে জানায় যে গীতার মেয়ে হয়েছে। সেই সময় আহুজার কাছে একটা চিঠি আসে। চিঠিতে লেখা আছে সারগোদাতে একটা ফ্লাইটকে টেকডাউন করা হয়েছে, কিন্তু পাইলটের কোনো হদিস নেই। এরপর কয়েকদিন কেটে যায়। তারপরে আসে 23শে সেপ্টেম্বর 1965। দুই দেশের মধ্যে সমঝোতা হয়ে যায়। যুদ্ধ শেষ হয়, সবাই খুশি হয়, শুধুমাত্র আহুজা ছাড়া। এরপর 4 মাস পরে আহুজাদের বাহাদুরির জন্য তাদেরকে বীর চক্র দিয়ে সম্মানিত করা হয়। বীর চক্র পেয়েও আহুজা দুটো কারণে হ্যাপি ছিল না। প্রথমত হচ্ছে ট্যাবি রুল ব্রেক করেছে, তাই তাকে বীর চক্র সম্মান দেওয়া হয়নি। আর দ্বিতীয়ত ট্যাবি মিসিং। তার ঠিক পরের দিন আহুজা এবং প্রীতি গীতার বাড়িতে আসে। আহুজাকে দেখে গীতা বলে স্যার আপনাদের সবাইকে সম্মানিত করা হলো ট্যাবিকে ছাড়া। সেও তো আপনাদের মতো দেশের হয়ে লড়াই করতে গিয়েছিল, কেউ তাকে খোঁজার চেষ্টা করছে না। আপনি তো বলেছিলেন স্যার আপনি থাকলে তার কিছু হবে না, কিন্তু আপনিও তাকে খোঁজার চেষ্টা করছেন না। গীতা আরো বলে যে স্যার প্লিজ আপনারা এখান থেকে চলে যান, আপনারা সেদিনকেই আসবেন যেদিন ট্যাবির কোনো খবর থাকবে। আহুজা সেখান থেকে চলে আসার আগে ট্যাবির ফটোর সামনে নিজের বীর চক্রটা রেখে দিয়ে আসে। পর গল্প চলে আসে প্রেজেন্ট টাইমে, অর্থাৎ 1971 সালে। আহুজা হুসেনকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি যে ফাইটারটাকে মেরে দিয়েছিলে তার সম্বন্ধে কিছু বলতে পারবে? তখন হুসেন বলে তোমরা আমাদের 11টা স্টার স্ট্রাইকারকে ধ্বংস করেছিলে, কিন্তু আমাদের কাছে ছিল 12টা। ওই 12 নম্বর স্টার স্ট্রাইকারে বসে আমি তোমাদের পিছনে ধাওয়া শুরু করি। হঠাৎ আমি দেখতে পাই যে একটা ইন্ডিয়ান এয়ারক্রাফট আমার পিছনে আসছিল। আমার স্টার স্ট্রাইকারের রেডার হচ্ছে 15 কিলোমিটার, তাই ওই ইন্ডিয়ান এয়ারক্রাফটকে আমি নিমেষেই শেষ করে দিই, কিন্তু ওই পাইলটকে কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তখন আহুজা হুসেনকে জিজ্ঞেস করে তারপরে তুমি আমাদের পিছনে এলে না কেন? তখন
হুসেন বলে যদি না দ্বিতীয় পাইলট আমাকে অ্যাটাক করতো। আহুজা জিজ্ঞেস করে এই দ্বিতীয় পাইলটটা আবার কে? তখন হুসেন আর কিছু উত্তর দেয় না। আহুজা বলে যদি আমি আজকে ডিক্লেয়ার করে দিই যে তুমি মিসিং, তাহলে তোমার দেশ এবং তোমার পরিবার সারা জীবন ধরে তোমার খোঁজ করতে থাকবে, কিন্তু আমি সেটা কোনোদিনও করব না। কথাটা শুনে হুসেন নিজের মনের মধ্যে গিল্ট ফিল করতে শুরু করে। এরপর আহুজা তার সিনিয়রের কাছে এসে হুসেনের কথাগুলো শুনিয়ে বলে ট্যাবির কেসটা আমাদের রিওপেন করা উচিত, কিন্তু আহুজার সিনিয়র কোনোভাবেই আহুজার কথা মানতে চায় না। এরপর একদম ভেঙে পড়ে আহুজা। আর এরপর আহুজা ওই দিন মিশনে যাওয়া সব পাইলটদের সাথে কথা বলে, আর সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে ওই পাইলটটা ট্যাবি ছিল। তারপর আহুজা আসে গীতার সাথে দেখা করতে। গীতার মেয়ে তখন একটু বড় হয়ে গিয়েছে। সে বলে আমি বড় হয়ে বাবার মতো পাইলট হব। কথাটা শুনে গীতা ভীষণ রেগে যায় এবং গীতা আহুজাকে ট্যাবির ব্যাপারে জিজ্ঞেস করা শুরু করে। তখন আহুজা বলে আমি ট্যাবির ব্যাপারে তেমন কিছু জানতে পারিনি, কিন্তু যখন জানতে পারবো সবার প্রথমে আমি তোমাকেই জানাবো। এরপর আহুজা এয়ার ভাইস মার্শাল নারাঙ্গের সাথে যোগাযোগ করেন। ঠিকঠাক কোনো প্রমাণ না থাকায় কোনো কিছু লাভ হয় না, খালি হাতে ফিরতে হয় আহুজাকে। পরের দিন হুসেনকে তার দেশ পাকিস্তানে পাঠানোর সময় আহুজা হুসেনকে আবারও সেই ঘটনা সম্বন্ধে জিজ্ঞেস করে, কিন্তু হুসেন কোনো কিছু জবাব দেয় না। আর ঠিক সেই সময় কয়েকজন সাংবাদিক আহুজাকে জিজ্ঞেস করে আজকে ওয়ার প্রিজনারকে ছেড়ে দেওয়া হচ্ছে, এই সম্পর্কে তুমি কিছু বলতে চাও? তখন আহুজা বলে ওকে দেশে পাঠালে ওর পরিবারের লোকেদের খোঁজ শেষ হবে, এখন যুদ্ধ শেষ, এখন ওকে যদি তার দেশে না পাঠানো হয় তাহলে তার পরিবারের লোকেরা সারা জীবনই তাকে খুঁজতে থাকবে। কেটে যায় 10টা বছর। আহুজার কাছে একটা পার্সেল আসে। পার্সেলের মধ্যে একটা চিঠি আর একটা বই ছিল। বইটা পড়া শুরু করে আহুজা। বইটা পড়ে ট্যাবির সম্পর্কে একটা লিড খুঁজে পায় আহুজা। ওই বই এবং আগের কিছু প্রমাণ সমেত রাষ্ট্রপতির কাছে চিঠি লেখে আহুজা। রাষ্ট্রপতি সবকিছু দেখে আবারও ট্যাবির কেসটা ইনকোয়ারি করতে বলে। অন্যদিকে আহুজা লন্ডনে ওই বইয়ের লেখকের সাথে দেখা করতে যায়। কয়েকদিন পর ট্যাবির কেসের শুনানির দিন চলে আসে। সেখানে একজন অফিসার আহুজার সিনিয়র লরেন্সকে জিজ্ঞেস করে লরেন্স স্যার, সার্গোদা মিশনের সমস্ত পাইলটদের জন্য আপনি বীর চক্র রেকমেন্ড করেছিলেন, শুধু ট্যাবিকে ছাড়া। তখন লরেন্স বলে সেদিন রাত্রে ট্যাবি ফ্লাইং এর সমস্ত রুল ভঙ্গ করে কমান্ডিং অফিসারের ইনস্ট্রাকশনের এগেনস্টে গিয়ে এনিমি টেরিটরিতে একাই গিয়েছিল। তো এইরকম মানুষকে আমি বীর চক্রের জন্য রেকমেন্ড করতে পারি না। অন্যদিকে নারাং আহুজাকে জিজ্ঞেস করে এই কেসের জন্য তুমি তো লন্ডন, আমেরিকা আরো না জানি কত দেশ থেকে ঘুরে চলে এলে, এত জায়গা ঘোরাঘুরি করে তুমি কি পেলে? তখন আহুজা বলে এই বইয়ের লেখকের সাথে যোগাযোগ করতে আমি লন্ডনে গিয়েছিলাম। তখন ওই বইয়ের লেখক আমাকে জানায় আমি ওই পাইলটের সম্পর্কে আরো অনেক কিছু লিখেছিলাম বইতে, কিন্তু পাকিস্তান সরকারের কথা চিন্তা করে সেগুলো আমি পাবলিশ করিনি। তখন আমি ওই রাইটারকে বলেছিলাম তুমি কি আমাকে অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টটা দিতে পারবে? অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট পড়ে আমি জানতে পারি স্টার স্ট্রাইকারকে একজন ভারতীয় পাইলট তার পুরনো ফাইটার প্লেন দিয়ে হারিয়েছিল। আহুজা বলে আজকে যেরকম এখানে একটা ইনকোয়ারি হচ্ছে, ঠিক এরকম একটা ইনকোয়ারি আমেরিকাতেও হয়েছিল, যে কি করে একটা পুরনো সাবসনিক এয়ারক্রাফট তাদের নেক্সট জেন সুপারসনিক স্টার স্ট্রাইকারের সাথে লড়েছিল এবং হারিয়ে দিয়েছিল। ইনকোয়ারি করে তারা জানতে পারে স্টার স্ট্রাইকারের হিট সিকিং মিসাইলকে মিসগাইড করা যায়। এই বিষয়টা ওই ভারতীয় পাইলট বুঝতে পেরে গিয়েছিল। আহুজা এটাও জানায় যে সে হুসেনের বাড়িতে গিয়ে হুসেনের সাথে দেখা করে এবং হুসেনকে বইটার জন্য ধন্যবাদ জানায়, কারণ বইটা হুসেনই পাঠিয়েছিল। তারপর হুসেন সেই ঘটনার সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করে। হুসেন বলে সেদিনকে যখন তোমরা সারগোদাতে অ্যাটাক করে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলে, তখন আমি 12 নম্বর স্টার স্ট্রাইকারে বসে তোমাদের পিছনে ধাওয়া করেছিলাম। তখন আমি একটা ইন্ডিয়ান এয়ারক্রাফটকে আমাদের দিকে আসতে দেখতে পাই। তাকে আমাদের দিকে আসতে দেখে আমি একটা মিসাইল ফায়ার করি। ভেবেছিলাম ওই পাইলট এবং তার এয়ারক্রাফট দুটোই শেষ হয়ে গিয়েছে। তারপর আমি আপনাদের পিছনে ধাওয়া করা শুরু করেছিলাম। আর যে দ্বিতীয় পাইলটের কথা আমি আপনাকে বলেছিলাম সেটা আর কেউ নয়, ওই সেম পাইলটই ছিল। সে আমার ফায়ার করা মিসাইলকে মিসগাইড করে বেঁচে গিয়েছিল এবং উল্টে আমার উপর অ্যাটাক করা শুরু করে। আমি আমার স্টার স্ট্রাইকারের স্পিডকে কাজে লাগিয়ে তাকে বোকা বানানোর চেষ্টা করি। আমি স্টার স্ট্রাইকারকে ঘুরিয়ে এনে তার পিছনে লাগা শুরু করি এবং তার উপরে আবার অ্যাটাক করা শুরু করি। সুযোগ বুঝে আমি তার উপরে আরো একটা মিসাইল ফায়ার করি, কিন্তু সেই মিসাইলটাকেও মিসগাইড করে সে বেঁচে যায় এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমার এয়ারক্রাফটের উইংসে হিট করে। আমার স্টার স্ট্রাইকার ডিস্ট্রয় হয়, কিন্তু আমি কোনো রকম করে বেঁচে যাই। কিন্তু ওই ভারতীয় এয়ারক্রাফট ক্র্যাশ করে এবং পাইলটও মারা যায়। আহুজা হুসেনের এই বয়ানটাকে ইনকোয়ারি অফিসারদের কাছে জমা দেয়। আহুজা ওই ইনকোয়ারি অফিসারদের সামনে বলে যদি ট্যাবি ওই দিন ইররেসপন্সিবল না হতো কিংবা রুল যদি ভঙ্গ না করতো তাহলে হয়তো আমাদের আর বেঁচে ফেরা হতো না। আর তখন লরেন্স দাঁড়িয়ে বলে আমি ট্যাবিকে বীর চক্রের জন্য রেকমেন্ড করিনি, কিন্তু মহাবীর চক্রের জন্য অবশ্যই রেকমেন্ড করব। কিছুদিন পর ট্যাবির স্ত্রীকে মহাবীর চক্র ধরিয়ে দেওয়া হয় আর এরপর গীতার মেয়ে তাদের বাড়িতে রেখে আসা আহুজার বীর চক্রটা আহুজাকে পরিয়ে দেয়। তারপর দেখানো হয়
আহুজা যখন হুসেনের বাড়ি গিয়েছিল সেই সময় যে জায়গায় ট্যাবির ফাইটার প্লেনটা ক্র্যাশ করেছিল সেই জায়গায় গিয়ে ট্যাবিকে শ্রদ্ধাঞ্জলি দেয় আহুজা। সবশেষে দেখানো হয় ট্যাবি একদিন আহুজাকে একটা রেয়ার সিঙ্গেল মল্ট দিয়েছিল, যেটা পেয়ে আহুজা বলেছিল আমি এটা সেদিনকেই খুলবো যেদিনকে তুই প্রমাণ করবি ইউ আর বেটার দেন দ্য বেস্ট। আর আজ আহুজা সেই সিঙ্গেল মল্ট খুলে ড্রিঙ্কস করা শুরু করে। আর ছবিটা এখানেই শেষ হয়ে যায়। এই এক্সপ্লেনেশন ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।